رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার প্রথম ক্লাস। আজকের আলোচনার বিষয় হল আরবি বর্ণমালা বা হরফসমূহের পরিচিতি। আরবিতে মোট 29টা বর্ণ আছে। এই বর্ণকে আমরা আরবিতে বলি হচ্ছে হরফ। হারফ হারফ মানে হচ্ছে বর্ণ। আরবিতে হারফ মানে হচ্ছে বর্ণ। আমরা যেমন বাংলায় বলি বর্ণ, ইংরেজিতে বলি লেটার, তেমনি আরবিতে এগুলোকে বলা হয় হারফ। হারফ বা বর্ণ। একসাথে এগুলাকে আমরা বলবো আরবি হরুফ। হরুফ হচ্ছে বহুবচন। আমরা যেমন বর্ণ এবং বর্ণমালা বলি, লেটার এবং অ্যালফাবেট বলি। তো সেই ক্ষেত্রে আরবিতে আমরা বর্ণ, এই বর্ণ শব্দটার আরবি হচ্ছে হারফ। আর যখন আমরা বলবো বর্ণমালা তখন সেটার আরবি হবে হরুফ। হরুফ বা বর্ণমালা। তো আরবি হরুফ বা বর্ণমালা হচ্ছে 29টি। মোট 29টি বর্ণ আরবিতে রয়েছে। মোট 29টি বর্ণ আরবিতে রয়েছে। যে 29টি বর্ণের পরিচয় আজকে আমরা শিখব। প্রথম যে বর্ণটা এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সোজা একটা দাগের মতো, এটার নাম হচ্ছে আলিফ। প্রথম যে বর্ণটা একেবারে সোজা দাগ আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আলিফ। আলিফ। এরপরে আমরা যে বর্ণটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে বা। বা। তারপরের বর্ণটা হচ্ছে তা। তারপরের বর্ণটা হচ্ছে সা। সা। আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু তিনটা বর্ণই দেখতে মোটামুটি একরকম। তিনটা বর্ণই দেখতে মোটামুটি একরকম। বা, তা, সা। তিনটা বর্ণই দেখতে একই রকম, একই প্যাটার্নে বর্ণগুলো লেখা হয়েছে। এই বর্ণগুলোর ভিতর পার্থক্য শুধুমাত্র উপরে নিচে যে ফোঁটা দেওয়া আছে এই ফোঁটার ক্ষেত্রে বর্ণগুলোর পার্থক্য রয়েছে এবং সেক্ষেত্রে নামগুলো ফোঁটার জন্য ভিন্ন ভিন্ন নাম হচ্ছে। তো আমরা যে এই যে বর্ণের উপরে নিচে যে ফোঁটাগুলো ব্যবহার করছি এই ফোঁটাগুলোকে আমরা বলি নুক্তা। বাংলায় আমরা বলি ফোঁটা, আর এমনি আমরা এইগুলোকে আরবিতে আমরা এগুলোর নামকরণ করেছি নুক্তা। নুক্তা মানে হচ্ছে ফোঁটা। তো আমরা নুক্তা বলবো আর কি। তো বায়ের নিচে আমরা যদি দেখি তো একটা নুক্তা আছে। এরপরে তা, তায়ের উপরে আছে হচ্ছে দুইটা নুক্তা। এরপরে সা, সায়ের উপরে আছে হচ্ছে তিনটা নুক্তা। তো আমরা যদি মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি, আমরা একেবারে ছোট ছোট অবস্থায় মক্তবে যে এরকম পড়েছি সেইভাবে যদি কেউ ছন্দ আকারে পড়তে চাই আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা তাহলে সেভাবেও পড়তে পারি। কিভাবে? আমরা প্রথমে আলিফ পড়েছি, আলিফের উপর কোনো নুক্তা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বা, বায়ের উপরে, বায়ের নিচে হচ্ছে একটা নুক্তা আছে। এরপরে তা, তায়ের উপরে হচ্ছে দুইটা নুক্তা আছে। এরপরে সা, সায়ের উপরে হচ্ছে তিনটা নুক্তা আছে। তো এক্ষেত্রে আমরা ছন্দ আকারে এইভাবে পড়তে পারি যে আলিফ খালি, অর্থাৎ আলিফে কোনো কিছু নেই, আলিফ খালি, বায়ের নিচে এক নুক্তা, তায়ের উপর দুই নুক্তা, সায়ের উপর তিন নুক্তা। এইরকম করে ফোঁটাগুলার হিসাব রাখতে পারি আমরা। এইভাবে আমরা পড়তে পারি হরফগুলো যদি আমাদের সুবিধা মনে হয় এবং মনে থাকার ক্ষেত্রে এটা যদি সহযোগী হয় তাহলে এইভাবে আমরা পড়তে পারি। তাহলে এখানে যে তিনটা হরফ আছে একটা হচ্ছে বা, একটা তা, একটা সা। বায়ের নিচে হচ্ছে একটা নুক্তা, তায়ের উপরে দুইটা নুক্তা, সায়ের উপরে তিনটা নুক্তা। এখন এই হরফগুলো একেবারে যদি আমরা বিশুদ্ধ উচ্চারণ করতে চাই
একদম বিশুদ্ধ উচ্চারণ করতে চাইলে হরফের মাখরাজ এবং সিফাত সহকারে উচ্চারণ করতে হয়। যে হরফগুলো, বাংলা বর্ণগুলোও কিন্তু উচ্চারণের স্থান আছে, নির্দিষ্ট স্থান আছে। মুখের কোন জায়গাটা, জিহ্বার কোন জায়গা, ঠোঁটের কোন জায়গা, কোথায় থেকে কোন বর্ণ উচ্চারণ হবে, এরকম নির্দিষ্ট জায়গা আছে বাংলা বর্ণগুলো উচ্চারণ করার জন্য। তেমনি আমরা যদি ইংরেজি বর্ণগুলো উচ্চারণ করতে চাই, প্রতিটা বর্ণের আলাদা আলাদা অ্যাকসেন্ট রয়েছে, আলাদা আলাদা উচ্চারণের জায়গা রয়েছে, সেইভাবেই কিন্তু বর্ণগুলোকে উচ্চারণ করতে হয়। আমরা আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে বাংলা বর্ণ উচ্চারণ করার জন্য আলাদা করে উচ্চারণ স্থান এইটা আমাদের শেখার প্রয়োজন হয় না, আমরা এমনিতে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারি। কিন্তু একজন যে বাঙালি না এইরকম একজন মানুষের কাছে আপনি বাংলা উচ্চারণ শোনেন, দেখবেন যে তিনি অবশ্যই অন্যরকম উচ্চারণ করছেন। তো তাকে যদি বাংলা উচ্চারণটা একেবারে যেই জায়গা থেকে বর্ণগুলো উচ্চারণ হয় সেই জায়গা থেকে যদি শেখাতে যাওয়া হয়, তাহলে সেটা কিন্তু তার জন্য কঠিন হবে। আরবিতে যখন আমাদের মাখরাজের কথা বলা হয় অথবা সিফাতের কথা বলা হয়, তখন আমাদের কাছে মনে হয় যে এই হরফগুলো উচ্চারণ করতে যে এরকম আবার বিভিন্ন নিয়ম কানুন আমাদেরকে ফলো করতে হচ্ছে কেন। কিন্তু আপনি দেখেন, এটা একটা বিদেশি ভাষা। আপনি যদি এই ভাষার হতেন তাহলে হয়তোবা এমনিতেই আপনি এই হরফগুলোকে উচ্চারণ করতে পারতেন। কিন্তু বিদেশি ভাষা যখন আপনি শিখছেন, অবশ্যই সেই ভাষার হরফগুলোর উচ্চারণ, অক্ষরগুলোর উচ্চারণের ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট অবশ্যই করতে হবে। তো আপাতত সেই কষ্ট আপনাদেরকে অবশ্যই আমরা দিব না। আমরা প্রথমেই মাখরাজ বা সিফাত শেখার মতো কঠিন বিষয় নিয়ে আমরা আগাবো না। আমরা আপাতত জাস্ট যে বর্ণগুলো আমরা শিখছি, হরফগুলো শিখছি, এই হরফগুলোর শুধুমাত্র নাম এবং এইগুলো দেখতে কেমন এইটুকু মনে রাখবো। এতটুকু আমরা শিখবো যে কোন হরফগুলোকে উচ্চারণ করার সময় একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে, অল্প একটু টান, 1 সেকেন্ড মতো, 1 আলিফ পরিমাণ টানবো। আর কিছু হরফ উচ্চারণ করার সময় আমরা একটু বেশি করে 3 আলিফ পরিমাণ, 3 সেকেন্ড পরিমাণ টেনে আমরা উচ্চারণ করব। তো এই জন্য আমাদেরকে আগে একটু ঠিক করে নিতে হবে যে কোন হরফগুলোকে আমরা টেনে উচ্চারণ করব আর কোন হরফগুলোকে একটু কম টেনে উচ্চারণ করব। তো এই ক্ষেত্রে আমরা সহজে মনে রাখতে পারি এই বিষয়গুলো। সেটা হচ্ছে যেই হরফগুলোর নাম শুধুমাত্র একটা বর্ণ দিয়ে, বাংলা একটা বর্ণ দিয়ে যেই হরফগুলোকে লেখা যায়, সেই হরফগুলো উচ্চারণ করার সময় আমরা 1 আলিফ পরিমাণ টানবো, অর্থাৎ একটু কম টেনে উচ্চারণ করব। আর যেই হরফগুলোর নাম লিখতে বাংলা বর্ণ 1-এর অধিক ব্যবহার করা হয়, সেই হরফগুলো উচ্চারণ করার সময় আমরা একটু অতিরিক্ত পরিমাণ টেনে উচ্চারণ করব, 3 আলিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করব। যেমন আমরা বা উচ্চারণ করছি, বা লিখতে শুধুমাত্র বাংলা বর্ণ ব, এই একটা বর্ণই দিয়ে বা লেখা যায়, সুতরাং বা এর উচ্চারণের সময় আমরা শুধুমাত্র 1 আলিফ পরিমাণ টানবো। বা, তা, তা শুধুমাত্র বাংলা ত দিয়ে লেখা যায়, সুতরাং তা উচ্চারণ করার সময় আমরা 1 আলিফ টানবো, তা। এরপরে সা, সা শুধুমাত্র একটা বর্ণ স দিয়ে লেখা যায়, সুতরাং সাকে আমরা উচ্চারণ করব সা, অতিরিক্ত টানবো না। কিন্তু যখন আমরা বলছি জিম, জিম লিখতে কিন্তু বাংলা দুইটা বর্ণ লাগে, একটা হচ্ছে বর্গীয় জ আর একটা হচ্ছে ম, তাহলে জিমকে অবশ্যই আমরা টেনে উচ্চারণ করব, জিম। এরপরে যদি হা বলি আমরা, তো হা, হা লিখতে শুধুমাত্র বাংলা হ বর্ণটা আমরা ব্যবহার করি, সুতরাং হা উচ্চারণ করার সময় আমরা অতিরিক্ত টান দিব না, হা, 1 আলিফ পরিমাণ টান। এরপরে খ, খ বর্ণ লিখতেও কিন্তু দুইটা বর্ণ লাগে না, সুতরাং খ, এটা আমরা 1 আলিফ পরিমাণ টানবো। তাহলে এখানেও যদি আমরা খেয়াল করি, এই তিনটা বর্ণ কিন্তু দেখতে একরকম, একই রকম প্যাটার্নে লেখা, এখানেও পার্থক্য শুধুমাত্র নুক্তা বা ফোঁটার পার্থক্য। আমরা দেখছি জিম যখন লেখা হচ্ছে তখন জিমের পেটের মধ্যে, অর্থাৎ মাঝখানে নুক্তাটা দেওয়া হচ্ছে। এরপরে হা, হায়ে কোনো ফোঁটা নেই, খ, খ এর মাথার উপরে একটা ফোঁটা আছে। এটাকে আমরা ছন্দাকার এভাবে পড়তে পারি যে জিমের পেটে 1 নুক্তা, এরপরে হা খালি, খ এর মাথায় 1 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি, খ এর মাথায় 1 নুক্তা। এভাবে আমরা পড়তে পারি মনে রাখার সুবিধার্থে। এর পরের হরফটা হচ্ছে দাল, একটু টেনে উচ্চারণ করছি। কেন টেনে উচ্চারণ করছি? কারণ দাল লিখতে বাংলা দুইটা বর্ণ লিখতে হয়, দাল লিখতে বাংলা দুইটা বর্ণ লিখতে হয়, এর অধিক বাংলা বর্ণ প্রয়োজন হয়, সেই হরফকে আমরা অতিরিক্ত টান দিয়ে উচ্চারণ করব। এই জন্য দাল,
এরকম একটু টান দিয়ে উচ্চারণ করব। পরেরটা হচ্ছে জাল, জাল, এটাও আমরা টান দিয়ে উচ্চারণ করব, জাল। জালের উচ্চারণটা একটু হালকা করে পাতলা উচ্চারণ করতে হবে, জাল, জাল। এর পরের বর্ণটা হচ্ছে র। এখানে কিন্তু আমরা বেশি টান দিয়ে উচ্চারণ করব না, কেন? কারণ র লিখতে বাংলা একটা মাত্রই বর্ণ ব্যবহার করি আমরা। তাহলে র, র। এরপরে হচ্ছে জা, 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 জা। এটাকে আমরা অনেকেই ঝা বলি, আসলে উচ্চারণটা কিন্তু ঝা এমন না। অর্থাৎ বাংলা বর্ণ যেটা ঝ, আমরা এই ঝ বর্ণ ব্যবহার করি না, বরং এই যা, এটা বর্গীয় জ দিয়ে আমরা লিখি এবং বর্গীয় জয়েরই উচ্চারণ হয়। এই জাল, এই জালের উচ্চারণটাও বর্গীয় জ, ঝায়ের উচ্চারণটাও বর্গীয় জ। এরপর আমরা যে জিম পড়লাম, সবগুলোই বর্গীয় জয়ের উচ্চারণ। কিন্তু প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য আছে, যেগুলো আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। এই হরফের নাম কি? জা, জা। অবশ্যই ঝা এমন না, জা, জা, এরকম উচ্চারণ। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি, দাল, জাল, র, জা, এই চারটা বর্ণ কিন্তু দেখতে কিছুটা একরকম। দাল, জাল, র, জা, এই চারটা বর্ণ দেখতে কিছুটা একরকম। তো এই ক্ষেত্রে পার্থক্য কি? আমরা যদি দাল এবং জাল দেখি, দাল এবং জালের যেই প্যাটার্ন, এটা হচ্ছে অনেক বাঁকা। দাল এবং জালের এই মাঝখানের বিষয়টা অনেক বাঁকা। আচ্ছা, আর র এবং ঝা, র এবং ঝা, এটা অপেক্ষাকৃত সোজা। আমরা যে একেবারে আহ শিশুকালে যে আমরা অঙ্ক করেছি, সেখানে বৃহত্তম ক্ষুদ্রতম চিহ্ন থাকতো। তো সেখানে আমরা দেখেছি এই দাল এবং জালের বিষয়টা একেবারে বৃহত্তম ক্ষুদ্রতম চিহ্নের মতো, একেবারে বাঁকা দুইটা অংশ, একদমই দুই দিকে মুখ। আর র এবং জা, এই দুইটা দেখতে খুব সোজা। র এবং জা অপেক্ষাকৃত দাল এবং জালের চাইতে সোজা। এবং এখানে যদি আমরা দেখি, দাল এবং জাল দেখতে একরকম, যেটাতে ফোঁটা নাই সেটা হচ্ছে দাল, যেটাতে ফোঁটা আছে এটার নাম হচ্ছে জাল। এরপরে র এবং ঝা, এটা অপেক্ষাকৃত সোজা, দেখতে একরকম। র, এটার ক্ষেত্রে কোনো ফোঁটা নাই, কিন্তু যা, এটার ক্ষেত্রে একটা ফোঁটা আছে। আচ্ছা, র এবং ঝা উচ্চারণ করার সময় কিন্তু আমরা জানবো না। পরে আমরা যে দুটা বর্ণ শিখবো, সেটা হচ্ছে সিন, সিন। এরকম করে আমরা কিন্তু টেনে উচ্চারণ করব, কেন? কারণ সিন লিখতে দুইটা বর্ণ ব্যবহার করা হয়, একের অধিক বর্ণ ব্যবহার করছি আমরা। সিন, এরপরে হচ্ছে শিন, শিন। তাহলে এটা হচ্ছে সিন, যেটাতে কোনো ফোঁটা নাই। এরপরে শিন, এটার উপরে তিনটা ফোঁটা আছে। তাহলে সিন, এটাতে কোনো ফোঁটা নাই। শিন, এটাতে তিনটা ফোঁটা আছে। আচ্ছা, পরে আমরা দুইটা বর্ণ শিখবো। এইটার নাম হচ্ছে সদ, সদ। আমরা এরকম টেনে উচ্চারণ করব, কারণ এখানে দুইটা বর্ণ দিয়ে সদকে লিখছি আমরা, সদ। এরপরটা হচ্ছে গদ, 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 এইরকম। তাহলে সদ, এই বর্ণে কোনো ফোঁটা নাই, কিন্তু গদ, এই বর্ণের উপর একটা ফোঁটা আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এই বর্ণটার নাম হচ্ছে ত। আমরা অনেকেই ছোটবেলায় এরকম শিখেছি যে এই বর্ণের নাম হচ্ছে তই। এটা একেবারে ভুল কথা, তই না, বরং শুধুমাত্র ত। তাহলে ত, মুখটা গোল করে আমাদের উচ্চারণ করতে হবে, ত। খুব বেশি টানা যাবে না, কারণ এটা তো একটা বর্ণ দিয়ে আমরা লিখছি। তাহলে ত। এরপরে হচ্ছে ত, এই হরফের উপর যদি একটা নুক্তা দেওয়া হয়, একটা ফোঁটা দেওয়া হয়, তাহলে সেটা হয় জ। তাহলে ত, এই হরফের উপর যদি একটা নুক্তা দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে জ। তাহলে এই দুইটা হরফের নাম কি? একটা নাম হচ্ছে ত, যেটাতে ফোঁটা নেই, আর যেটাতে ফোঁটা আছে সেটার নাম হচ্ছে জ। আচ্ছা, এর পরে দুইটা হরফ আমরা শিখবো যে দুইটা দেখতে একরকম। এটার নাম হচ্ছে আইন, আইন। আমরা এরকম টেনে উচ্চারণ করব, আইন। পরে আইনের উপর যদি একটা ফোঁটা দেওয়া হয়, একটা নোক্তা দেওয়া হয়, তাহলে সেই হরফটার নাম হবে গইন, গইন। তাহলে আইন এবং গইন দেখতে একরকম।
আইনের ওপর যদি একটা ফোঁটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গইন। আচ্ছা, এরপরে যে হরফটা আমরা শিখবো এটার নাম হচ্ছে ফা। ফা, অতিরিক্ত টান দিব না আমরা। এর উপরে যদি আমরা দুইটা ফোঁটা দিই, একটা ফোঁটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ফা। আর যদি দুইটা ফোঁটা থাকে তাহলে এটার নাম হচ্ছে কফ। তাহলে ফা এবং কফ দেখতে কিছুটা একরকম। যখন এর মাথার উপর একটা ফোঁটা থাকবে এটাকে আমরা বলবো ফা, যখন দুইটা ফোঁটা থাকবে তখন সেটার নাম হচ্ছে কফ। কফ টেনে উচ্চারণ করব। আচ্ছা, এর পরের হরফটার নাম হচ্ছে কাফ। খেয়াল করেন, আগে যে হরফটা আমরা পড়লাম, এই যে এই হরফটা, এটার নাম হচ্ছে কফ, একটু মুখ গোল করে। আর পরে যেটা পড়ছি একটু বড়শির মতো দেখতে, এটার নাম হচ্ছে কাফ। কাফ, এটা ঠোঁট প্রসারিত করে আমরা উচ্চারণ করব। তাহলে একটা মুখ গোল করে যেটার মাথার উপর দুইটা ফোঁটা আছে এটার নাম হচ্ছে কফ। আর তার পরের হরফের নাম, এটার নাম হচ্ছে কাফ। এবং এর মধ্যে দেখেন একটা এস এর মতো চিহ্ন আছে। ওই এস এর মতো চিহ্নটা যদি না থাকে তাহলে সেই হরফের নাম হবে লাম। লাম। তাহলে এখানে কাফ এবং লাম দেখতে দুইটা একই রকম। কাফের মাঝখানে একটা এস এর মতো চিহ্ন আছে, এই এস এর মতো চিহ্নটা না থাকলে তখন সেটার নাম হবে লাম। পরের হরফটা হচ্ছে মিম। মিম। আচ্ছা, তারপরের হরফটা হচ্ছে নুন। নুন টেনে উচ্চারণ করব। এরপরে হচ্ছে ওয়াও, একটু টেনে উচ্চারণ করব, ওয়াও। এরপরটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, এখানে কোনো টান দিব না। এখন এখানে খেয়াল করেন, এখানে যে হা লেখা আছে, আমরা প্রথমেও কিন্তু একটা হা পড়েছি, জিম, হা, খ, এরকম পড়েছি আমরা তিনটা বর্ণ। তো সেখানে একটা হা ছিল, এখানেও একটা হা আছে, তাহলে দুইটা হায়ের ভিতর পার্থক্য কি? উচ্চারণের ক্ষেত্রে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথম যে হাটা আমরা উচ্চারণ করছিলাম সেই হাটাকে গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়, হা, একটু শক্ত করে। আর এই হাটাকে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হয়, হ্যাঁ। তো আমরা এই জন্য উচ্চারণের পার্থক্য করি এই দুটাকে, এবং আমরা একটু চিহ্নিত করার জন্য আলাদা করে বলি যে আগে যে হাটা ছিল সেই হাটা যেহেতু দেখতে একটু বড় ছিল, তো ওই হাটাকে আমরা বলবো বড় হা, আর এটাকে আমরা বলবো হচ্ছে ছোট হা। জিম, এই হরফের পর যে হা আছে সেটা হচ্ছে বড় হা, আর এখানে যে হা আমরা পড়ছি এটার নাম হচ্ছে ছোট হা। পরেরটা হচ্ছে হামজা। হামজা, হামজা উচ্চারণ করতে আমরা কোনো টান দিব না, হামজা। পরেরটা হচ্ছে ইয়া।